মানে একটা কথা বলতে চাই না, এই কথাটা 1.5 মাস হয়ে যাচ্ছে, বলি আজকে। আমার জায়গাটা পরিষ্কার করে নেই। আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই, দেশে কোনো জায়গার কোনো পদ পদবি নেওয়ার কোনো ইচ্ছা নেই। সেটা কোনো রাজনৈতিক দলও না, বা কোনো সরকার না, কোনো প্রশাসন, কোনো জায়গায় আমার এই মুহূর্তে দেশে যাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নাই। কিন্তু ধরেন আমি বা আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের তো কম কষ্ট সহ্য করতে হয় নাই। এটা মিনিমাম মূল্যায়ন তো করা উচিত, তাই না? 1.5 মাস সময় অতিবাহিত হচ্ছে, আজ পর্যন্ত কোনো একজন উপদেষ্টা, কোনো একজন সরকারের নিম্ন স্তরের কোনো একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে এই সরকারের রোষানলে পড়ে কারা কারা দেশের বাইরে আছে এবং তাদের মামলা টামলাগুলোর কি অবস্থা, কি মামলা তাদের বিরুদ্ধে, কেউ কি এটা নিয়ে কোনো পদক্ষেপ আছে? কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে মানে যে এই লোকগুলো দেশের থেকে 10 বছর 12 বছর 15 বছর ধরে অনেকে দেশের বাইরে, কি অবস্থা, তাদেরকে আনার ব্যবস্থা করি, কই কেউ বললো না। বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোটা অতীব জরুরি, এটি নিয়ে অনেকেই অনেকভাবে কথা দর্শক, এবার ডক্টর ইউনূস সরকারকে দোষারোপ করলেন সাংবাদিক ইলিয়াস ভাই। কেন এখনো শহীদ পরিবারদেরকে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে না? দীর্ঘ 16 বছর যাবৎ যারা এই সরকারের বিরুদ্ধে লড়াই করছে তাদেরকে দেশে আসার জন্য কেন আহ্বান করছেন না এই সরকার? এবং এই সরকারের উপদেষ্টাদের মধ্যে অনেক ভেজাল দেখা যাচ্ছে এবং এদেরকে আবারও ঢেলে সাজাবার জন্য আহ্বান জানানো হচ্ছে। দর্শক, এই সব কিছু নিয়ে আজকের ভিডিওটি, তাই একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আগে আমার জায়গাটা পরিষ্কার করে নেই। আমার দেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই, দেশে কোনো জায়গার কোনো পদ পদবি নেওয়ার কোনো ইচ্ছা নেই। সেটা কোনো রাজনৈতিক দলও না, বা কোনো সরকার না, কোনো প্রশাসন, কোনো জায়গায় না। আমার এই মুহূর্তে দেশে যাওয়ার একেবারেই কোনো ইচ্ছা নাই। কিন্তু ধরেন আমি বা আমার মতো যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেছেন, স্বৈরাচার সরকারের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমাদের তো কম কষ্ট সহ্য করতে হয় নাই। এটা মিনিমাম মূল্যায়ন তো করা উচিত, তাই না? 1.5 মাস সময় অতিবাহিত হচ্ছে, আজ পর্যন্ত কোনো একজন উপদেষ্টা, কোনো একজন সরকারের নিম্ন স্তরের কোনো একজন মানুষও কেউ কি বলেছে যে আচ্ছা দেশের বাইরে এই সরকারের রোষানলে পড়ে কারা কারা দেশের বাইরে আছে এবং তাদের মামলা টামলাগুলোর কি অবস্থা, কি মামলা তাদের বিরুদ্ধে, কেউ কি এটা নিয়ে কোনো পদক্ষেপ আছে? দেশ পেয়েছেন আর বসে বসা তারপরে খাবেন আরামে, এই জন্য তো দেশ স্বাধীন হয়। দেশ চালান, কোনো সমস্যা নেই, আমার এটা নিয়ে কোনো অভিযোগ নাই। কিন্তু কথা হলো যে এই মানুষগুলো নিয়ে তো আপনাদের একটু চিন্তা করা উচিত ছিল, তাই না? একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। খোঁজ নিয়ে দেখেন না, দেশের বাইরে যারা আমার শত্রু হোক, বন্ধু হোক, যে যেখানে থেকে কথা বলেছে, শুনেন যে তাদের পরিবারের উপরে কি স্টিমুলা চলেছে। আমার বাসায় যখন রাত 2টা 3টা বাজে বাংলাদেশ সময়, যখন এখানে কল করতো, এই যে এই সময়টা আমেরিকান সময়, এই আমি যেই সময় রেকর্ড করছি, আমেরিকা এখন দুপুর, বাংলাদেশে মধ্যরাত, এই সময়টার পর থেকে 4-5 ঘন্টা ভোর রাত পর্যন্ত যদি কোনো ফোন আসতো, মানে কলিজাটা একদম চিপ দিয়ে ধরতো। কেমন লাগতো সেটা আমি জানি। আর বাসার নিচে যখন পুলিশ গিয়ে উপরে কলিং বেল চাপতো, উপর থেকে নামতে আসতে বলতো আমার পরিবারের মানুষদেরকে, তখন তারা জানে কেমন লাগতো। এটা তো আপনি করেন নাই। আজকে যেসব সুশীলরা এখন, এই আলী ইমাম মজুমদারের মতো যেসব সুশীল এখন এখানে বসে আওয়ামী লীগের লোকজনদেরকে এখানে বসানোর মানে পায়তারা করে যাচ্ছেন, তো তাদের মতো কারোর পরিবারে তো সমস্যা হয়নি। যাদের সমস্যা হয়েছে তারা জানে। ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও এই সরকারের দ্বারা নির্যাতিত, সে জানে যে এই সরকার কি জিনিস। কিন্তু এর বাইরে যারা অনেকেই আছেন, সুযোগ সুবিধা নিয়ে এখন আমাদেরকে ভুলে যাচ্ছেন। এই দেশটা স্বাধীন হওয়া এত সহজ ছিল না। অনেক স্টুডেন্টদেরকে এখনো দেখছি তারা বউয়ের গহনা বিক্রি করে চিকিৎসা নিচ্ছে। কিসের জন্য? সরকার এত অভাবে আছে? যেসব পরিবারগুলোর সন্তান মারা গিয়েছে, সেই সন্তান ফেরত দেওয়া যাবে না, তাদেরকে অন্তত এই পরিবারের যাতে সারা জীবন আর কোনো কাজ করে খেতে না হয়। 1 লাখ 2 লাখ 5 লাখ এটা কোনো টাকা না। এখন এই টাকা দিয়ে তার সংসার হয়তো 1 বছর 2 বছর চলবে, এটা না। অন্তত কয়েক কোটি টাকা দিতে হবে। একটা রাষ্ট্রের জন্য 100 200 500 কোটি টাকা বাজেট করা এটা কোনো ব্যাপার না। 5 কোটি টাকা তো নাকি কি এক অনুষ্ঠান করার জন্য বাজেট করেছেন, তো এটা করেন, তাদের পরিবারকে দেন। যদি টাকা না থাকে আমাদেরকে বলেন, আমরা সবাই মিলে দিব। অন্তত সরকার সেই পদক্ষেপটা নেক, যে যাদের পরিবারের সদস্যরা মারা গিয়েছে, শহীদ হয়েছে, তাদের পরিবারকে আর্থিক একটা বড় ধরনের প্রণোদনা দিতে হবে। এটা তাদেরকে করুণা করে না, এটা তারা পাওনা এই রাষ্ট্রের কাছে। এই রাষ্ট্রের যেই বিশাল একটা ফেরাউন, একটা কি বলবো, যে স্বৈরাচারী সরকার এই দেশের মানুষের ঘাড়ে বসেছিল চেপে, তাদেরকে তাদের হাত থেকে বাঁচানোর জন্য তারা জীবন দিয়ে গেছে। সো হুট করে পাইলাম আর টপ করে গিলা ফেললাম, এইভাবে দেশটা স্বাধীন হয়ে যায়নি। আজ পর্যন্ত আমাদের ব্যাপারে কেউ বলেও নাই যে, এক হাফিজ ভাই বলেছেন, অনেকেই পাঠিয়েছেন সেই ভিডিওটা। হাফিজ ভাই তো সরকারের কেউ না। হাফিজ ভাই আমাকে অনেক পছন্দ করেন, কনক ভাইকে অনেক পছন্দ করেন, এরকম অনেকে হয়তো পছন্দ করেন, তিনি নাম ধরে বলেছেন। তিনি তো সরকারের কেউ না, তার হাতে তো সেই ক্ষমতা নাই। আমি বলছি না যে উনি যেটা বলছেন সেটা, ওইটা আমাকে চাইলেও কোনোদিন ওই জায়গায় নিয়ে আল্লাহ জীবনে যেন কোনোদিন না বসায়। এই লোভ লালসা যেন আল্লাহ আমার ভেতরে কখনো না আনেন। কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদেরকে, মানে যে এই লোকগুলো দেশের থেকে 10 বছর 12 বছর 15 বছর ধরে অনেকে দেশের বাইরে, কি অবস্থা, তাদেরকে আনার ব্যবস্থা করি, কই কেউ বলুন। আমি তো এই 5 আগস্টের পরে যতজন মানুষের সাথে দেখা হয়েছে, সালাম আদান প্রদানের পরে প্রথম কোশ্চেন ছিল, ভাই দেশে যাবেন কবে?
কোনো কোনো ক্ষেত্রে সালামেরও আগে দেখা হলেই ভাই দেশে কবে যাবেন। আমার মনে হয় আমার মতো যারা দেশের বাইরে আছেন, রাজনীতিবিদ, সাংবাদিক, সামাজিক সংগঠনের সাথে জড়িত, যে জায়গায় আছেন, এই সরকারের ওসানলে যারা দেশের বাইরে আছেন, সবাই দেশ মানে ঘরের বাইরে গেলে কারোর সাথে দেখা হলে এই প্রশ্নের মুখোমুখি হইতে হয়। কিন্তু সরকারে যারা আছেন তাদের একবারও কি মনে হয় নাই যে আচ্ছা এই যে মানুষগুলো যে আগে দেখতাম ইউটিউব ফেসবুকে দেখতাম এত সরকারের সমালোচনা করতো, এই লোকগুলি তো ভুক্তভোগী, ওদের কি সমস্যা, কি ওরা দেশে আসে না কেন, দেখি একটু। আবারও বলছি, অন্তত সামনের 5 বছরের মধ্যে আমার দেশে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কিন্তু সরকারের কাছ থেকে এইটুক কৃতজ্ঞতা বোধ অন্তত তো আশা করতে পারি, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস না হয় উনি প্রধান উপদেষ্টা, ওনার 4-5টা মন্ত্রণালয় সব সামলাতে হচ্ছে, উনি ব্যস্ততা নিয়ে থাকবেন। এখানে আলাদা আলাদা মন্ত্রণালয় ভাগ করে দেওয়া হয়েছে তো না, কারো কেউ বলতে পারে নাই? এরকম হইলে দেশ যদি আবার পরাধীন হয়, স্বাধীন করার জন্য কেউ জীবন বাজি রাখবে না, কারোর পরিবারকে কেউ বিপদে ফেলবে না। বর্তমান যে উপদেষ্টা পরিষদ, এই উপদেষ্টা পরিষদ ঢেলে সাজানোটা অতীব জরুরি, এটি নিয়ে অনেকেই অনেকভাবে কথা বলছেন, অনেকভাবেই এটি নিয়ে পরামর্শ দিচ্ছেন যে আসলে বর্তমান এই সরকারের যে উপদেষ্টা পরিষদ এটি আসলে কতটুকু মানে জনতার এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারছে বা কাজ করছে বা কাজ করার সক্ষমতা তাদের কতটুকু রয়েছে, এটি কিন্তু অনেক বড় একটা প্রশ্ন হয়ে আজকে দেখা দিয়েছে। এজন্য অনেকের মতো আমরাও বলছি, এটা আমরা আসলে বলতে এক প্রকারের বাধ্য হচ্ছি যে বর্তমান এই উপদেষ্টা পরিষদ একবারে ঢেলে সাজাতে হবে। এই উপদেষ্টা পরিষদকে যদি ঢেলে সাজানো না যায়, তাহলে আমাদের এই যে বিপ্লবোত্তর যে ফলাফল বা আফটার এফেক্ট, এটা আসলে মানে সামাল দেওয়া অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং, এবং এই বিপ্লব বেহাত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। এখন আসেন বেশ কিছু পয়েন্ট নিয়ে আমরা যদি আলোচনা করি যে আসলে এই বিপ্লবোত্তর পরবর্তী সময়ে আমরা যে উপদেষ্টা পরিষদ বা যে সরকার বা যারা দায়িত্বে বর্তমানে রয়েছেন, অনেককে নিয়ে জনগণের নানান প্রশ্ন, নানান সমালোচনা, নানান আলোচনা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। মোটা দাগে জনগণের যেটি বক্তব্য যে বিপ্লব কখনো কোনো আইন, সংবিধান মানে না। কারণ বিপ্লব যদি কোনো আইন মানে, সংবিধান মানে, কিংবা ফ্যাসিস্ট যে শক্তি যাকে পরাজিত করে একটি বিপ্লব সফল হয়, সেই ফ্যাসিস্ট শক্তির আন্ডারে বা কালাকানুন মেনে যদি আপনি কোনো সিদ্ধান্ত নেন, কাজ করেন, তাহলে সেই বিপ্লবের অ্যাকচুয়ালি কোনো মানে হয় না। এখন আজকে দেখেন এই যে বিপ্লবে আমরা একটা বিপ্লবোত্তর স্বাধীন বাংলাদেশ পেলাম, এই স্বাধীন বাংলাদেশ পাওয়ার পরে আজকে আমাদের যে সরকার বা যাদেরকে আমরা ক্ষমতায় বসালাম, সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে বোধহয় কারোই কোনো দ্বিমত নেই, কারোই কোনো ভিন্ন মত নেই, কোনো বক্তব্য নেই। তাকে এক বাক্যে সবাই মেনে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন, স্যালুট জানিয়েছেন। এখন প্রশ্নটি দাঁড়িয়েছে বেশ কিছু উপদেষ্টাকে নিয়ে। অনেকেই যেমন এই সরকারকে এনজিও সরকার বলে থাকেন। কেন এনজিও সরকার বলছেন? বিকজ এই সরকারের উপদেষ্টা পরিষদে যারা দায়িত্ব পেয়েছেন বা যারা এসেছেন, তাদের অধিকাংশই এনজিও রিলেটেড ব্যক্তি। মানে তারা বিভিন্ন এনজিওর দায়িত্ব পালন করেছেন, এনজিওর কাজ করেছেন, কিংবা এনজিও রিলেটেড বিভিন্ন প্রকল্প, প্রজেক্টের সাথে যুক্ত ছিলেন, এরকম ব্যক্তিরা আজকে দায়িত্বে। এখন আমাদের বাংলাদেশে এই যে দীর্ঘদিন একটা ফ্যাসিবাদ কায়েম ছিল, এই ফ্যাসিবাদ পুরো বাংলাদেশটাকে ভেঙ্গে চুরে তছনছ করে দিয়েছে। এই বাংলাদেশের পরতে পরতে আমাদের প্রবলেম, সমস্যা, এই সমস্যাগুলো আমরা যারা ফ্যাসিবাদ মোকাবেলা করে ফ্যাসিবাদের আমলে নির্যাতিত হয়েছি, নিপীড়িত হয়েছি, এইরকম বিভিন্ন সেগমেন্টের যারা, সে হোক রাজনৈতিক দলের কর্মী, কিংবা আপনার সোশ্যাল মিডিয়ার কর্মী, কিংবা আপনার গণমাধ্যম কর্মী, কিংবা আপনার প্রশাসনের কোনো লোক, যারা ফ্যাসিবাদ কর্তৃক আক্রান্ত, নির্যাতিত, নিপীড়িত, সেই ব্যক্তির চাইতে যে এনজিও করে আসছে, এরকম একজন ব্যক্তি কখনোই এই জিনিসটা বেশি বা ভালোভাবে অনুধাবন করা আমার মনে হয় কোনোভাবেই সম্ভব নয়। এখন ধরেন এই যে আইন শৃঙ্খলা রক্ষার বিষয়টা, সরকারের দায়িত্ব নেওয়ার প্রায় 1 মাসের উপরে, 1.5 মাসের কাছাকাছি, এই 1.5 মাসেও বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা এখনও একটা ব্যালেন্স জায়গায় আনতে পারি নাই। কেন পারি নাই? এই প্রশ্ন করলে হয়তো অনেকেই অনেকভাবে উত্তর দিবেন, অনেকভাবে ব্যাখ্যা করবেন, কিন্তু এই ব্যাখ্যা আদতে কতটুকু জনগণ খাবে বা প্রাসঙ্গিক, সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্নের বিষয়। কারণ এটা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার অন্যতম মানে দুটো স্তম্ভের মতো কাজ করে দুটো প্রতিষ্ঠান। এটা আপনারা সবাই জানেন যে পুলিশ বাহিনী অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনী, আরেকটি হচ্ছে প্রশাসন যন্ত্রে যারা থাকেন। এই দুটো অর্গান
একটা সরকারকে রান করার জন্য, পরিচালনা করার জন্য সবচাইতে বেশি এবং মুখ্য ভূমিকা পালন করে। এবং এই দুটো অর্গানকে যদি আপনি সঠিকভাবে রান করাতে না পারেন, তাহলে কিন্তু আপনার পরতে পরতে বিপদ, আপনার পরতে পরতে ঝুঁকি থেকেই যায়। আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে যাকে দেওয়া হয়েছে, হ্যাঁ উনি এক্স আর্মি পার্সন, সাবেক সেনা কর্মকর্তা ছিলেন, নিঃসন্দেহে না যোগ্যতা আছে। কিন্তু আমার প্রশ্নটি আসলে ওই যোগ্যতার জায়গায় নেই। আমার প্রশ্নটি হচ্ছে, উনি বাংলাদেশের বিগত 17 বছর ধরে যে চলমান ফ্যাসিস্ট শক্তি কর্তৃক এই রাষ্ট্রটি আক্রান্ত হয়েছে, এই রাষ্ট্রের জনগণ আক্রান্ত হয়েছে, এই রাষ্ট্রের জনগণ, রাজনৈতিক দলগুলো ভিক্টিমাইজ হয়েছে, এই সম্পর্কে তিনি কতটুকু অবগত, কতটুকু জানেন, এটি কিন্তু একটা বড় প্রশ্নের বিষয়। আবার এই পুলিশ বাহিনীর যারা ফ্যাসিবাদের দোসর ছিলেন, জনগণের বুকে গুলি চালিয়েছেন, জনগণকে আক্রান্ত করেছেন, সে সম্পর্কেও বা তো তিনি কতটুকু অবগত, কতটুকু জানেন, এটাও কিন্তু একটা বড় প্রশ্ন সামনে দাঁড়িয়েছে। তো এখানে এমন একজন ব্যক্তিকে প্রয়োজন ছিল, দরকার ছিল, যে ব্যক্তিটি বাংলাদেশের আপ টু বটম জানেন এবং বিগত 17টি বছর ফ্যাসিবাদের কবলে পড়ে যারা নির্যাতিত, নিপীড়িত, যারা মজলুম হয়েছেন, তার এ টু জেড খুঁটি নাটি সম্পর্কে যিনি অবগত, এরকম একজন ব্যক্তিকে যদি আজকে হোম মিনিস্ট্রিতে দায়িত্ব দেওয়া যেত, তাহলে এই 1 মাসে দেখতেন বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া প্রত্যেকটা জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী সদা তৎপর হয়ে আমাদের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারতেন। কিন্তু সেটি হয় নাই। কেন হয় নাই সেই ব্যাখ্যাতে আমি যাব না, সেটি আপনারা সবাই জানেন, সবাই অবগত। আমি শুধু এতটুকুই বললাম। এবার আসেন আমাদের আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে। অধিকাংশ মিনিস্ট্রিতে আসলে প্রপার লোকজন বা যোগ্য লোকজন বা যাদের প্রয়োজন তারা দায়িত্ব পায় নাই, নাকি তাদেরকে দায়িত্ব দেওয়া হয় নাই, এটাও কিন্তু আজকে বড় একটা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেক বিষয়, উপদেষ্টা পরিষদের যে 25 জন আছে তাদের অনেককে নিয়ে আপনারা নিজেরাও অনেক সময় প্রশ্ন তোলেন, সমালোচনা করেন, কথা বলেন। এই কথাগুলো আমাদের বলতে হবে, কারণ এই উপদেষ্টা পরিষদে যারা নিয়োগ পেয়েছেন, কোন পাইপলাইনের মধ্য দিয়ে কীভাবে নিয়োগ পেয়েছেন, এটা হয়তো আমরা অনেকেই জানি না, আবার হয়তো অনেকেই টুকটাক জানি। তবে আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে এই উপদেষ্টা পরিষদে একজন প্রভাবশালী উপদেষ্টা যাকে বলা হয়, তিনি একজন ইউনিভার্সিটির টিচার, শিক্ষক, ছাত্রদের এক সময়ের খুব আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন। আমি নাম বলবো না, আপনারা সবাই জানেন। আমি যতটুকু জানি তারই চয়েসে, তারই পছন্দে এখানে নাকি 90% উপদেষ্টা নিয়োগ পেয়েছেন, বা তার পাইপলাইন দিয়েই নাকি এখানে প্রবেশ করেছে। তিনি একজন স্বনামধন্য শিক্ষক, আমাদের সকলের প্রিয়, আস্থাভাজন। আমি নাম বলতে চাই না, নাম বললে আবার অনেকেই বিরাগ ভাজন হতে পারেন, আপনারা অনেকেই চিনেন তাকে। তো ওনার এই পাইপলাইনের মধ্য দিয়েই নাকি এই এনজিওগ্রাম, এটাকে আমরা এনজিওগ্রাম বলছি কেন সেটাও আপনারা অবগত, এই এনজিও মার্কা উপদেষ্টারা এখানে প্রবেশ করেছেন। তো এই উপদেষ্টাদের নিয়ে আমরা আসলে কতটুকু সামনে আগাতে পারবো, কতটুকু তারা আমাদের যে কাঙ্ক্ষিত বাংলাদেশ, স্বপ্নের সোনার বাংলাদেশ, নতুন বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ, সেই বাংলাদেশ তারা বিনির্মাণ করতে পারবে বলে আমরা আশাবাদী। সেটা কিন্তু বড় একটি কোয়েশ্চেন মার্ক হয়ে আজকে সামনে দাঁড়িয়েছে। এই কথাগুলো বলতে আমরা বাধ্য হচ্ছি। সঠিক জায়গায় সঠিক লোক, সঠিক ব্যক্তি যদি না বসে, সেই চেয়ারে যদি ওই খুনি হাসিনা, ফ্যাসিবাদের দোসর, কিংবা যারা এই বিপ্লব সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখেন না, অবগত নন, এরকম ব্যক্তিরা বসে, তাহলে আসলে ভাই জিনিসটা আমাদের জন্য কষ্টকর এবং বিপ্লব বাস্তবায়ন করাটা আরও বেশি কষ্টকর। হ্যাঁ, আমি বলছি না যে ছাত্রদেরকেই দিতে হবে বা অমুককেই দিতে হবে। আমার কথা হচ্ছে যোগ্য ব্যক্তি, যাকে যে দায়িত্বটি দিবেন সেই দায়িত্ব সম্পর্কে সেই ব্যক্তিটি যাতে অবগত থাকেন এবং তিনি যাতে তার এ টু জেড খুঁটিনাটি সম্পর্কে অবগত হয়ে থাকেন, যাতে তিনি সেটি খুব অল্প সময়ে সেটি সমাধান করতে পারেন, সেটাকে নিয়ন্ত্রণে আনতে পারেন, সেরকম ব্যক্তিদেরই দরকার। আমি একটা উদাহরণ সবসময় দিই, যেমন প্রবাসী 2 কোটি মানুষ পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে। এই প্রবাসী উপদেষ্টা, আপনাদের কি মনে হয় না যে প্রবাসী যারা দীর্ঘদিন ধরে লড়াই করছে, সংগ্রাম করছে, ফ্যাসিবাদ কর্তৃক আক্রান্ত, এরকম একজন ব্যক্তিকে দেওয়া দরকার ছিল? যোগ্য ব্যক্তির কি অভাব আছে? আমি নিজেই 100 জনের নাম বলতে পারবো যারা শতভাগ যোগ্য প্রবাসী আছেন, 17 বছর ধরে লড়াই করছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে, অনেকেই আছে। এদের মধ্য থেকে আপনারা একজন চুজ করতেন, পছন্দ করতেন, অসুবিধার কথাই ছিল। এরকম অন্যান্য যে উপদেষ্টারা আছেন, 2-1 জন ছাড়া আমার তো মনে হয় মোটা দাগে অনেককে নিয়ে অনেক প্রশ্ন। দর্শক, ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। সাংবাদিক ইলিয়াস ভাই যে কথাগুলো বলেছে তা এই সরকারকে খুব গুরুত্বের সাথে দেখা উচিত।
যারা শেখ হাসিনার শাসনামলে দীর্ঘ 16 বছর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে গিয়েছে, তাদেরকে কেন মূল্যায়ন করা হচ্ছে না? তাদেরকে দেশে আসার জন্য কেন বলা হচ্ছে না? অবশ্যই আন্দোলনের পিছনে সাংবাদিক ইলিয়াস ভাই থেকে শুরু করে পিনাকি ভট্টাচার্য দাদা অনেকেই খুবই গুরুত্বের সাথে কাজ করে গিয়েছেন। তারা তো কোনো এই সরকারের পদ চায়নি, তারা চেয়েছে একটি স্বাধীন সার্বভৌম দেশ। দর্শক, যারা দেশের সংকটকালীন সময়ে দেশের মানুষের পাশে থেকে স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, তাদেরকে দেশে এনে উপদেষ্টাদের পদে নিয়োগ দেওয়া উচিত। কারণ এই 25 জন উপদেষ্টা এই 18 কোটি মানুষের জন্য যথেষ্ট নয়। দর্শক, এই নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।